লেখিকা রিমা বিশ্বাসের বোধ। সায়নী ম্যাড়মেড়ে ওয়েদারটার দিকে এক মনে তাকিয়ে। অফিস নেই, ছুটি ছাটা অফিস থেকে বেশি মেলে না, কিন্তু অফিস থেকে ঘুরতে গেছে মন্দারমণি। সায়নী যায়নি, তাই ঘরে বসে জানলার পাশের দৃশ্যটুকু দেখার ফুরসত। হাতে কফি, যদিও স্বাদ পাচ্ছে না। পাশের ঘরে একটা আলোচনা শুরু হয়েছে বাবা আর মেসো মশাইয়ের মধ্যে। ওদের বিষয়টা আধুনিকতা নিয়ে। ও ঘরের প্রতিটা শব্দ ছুটে আসছে তীরের মতন, কানে এসে বিঁধছে, মনে বিষ ছড়িয়ে দিচ্ছে। একবার মনে হচ্ছে ওদের সঙ্গে মন্দারমণি বেরিয়ে পড়লেই হতো। গেল না কেন? কারণ কি শুধু অর্চিষ্মান, না নিধির সঙ্গে অর্চিষ্মানের আকুল করা প্রেম? বুকটা ভার হয়ে আসে। অনেক ভেবে ঠিক করেছিল এ নিয়ে আর মাথা ঘামাবে না। যা হয়ে গেছে তা একটা ভুল ভেবে সেদিকের দরজাটা চিরতরে বন্ধ করে দেবে, কিন্তু তাও যে হয়ে ওঠে না। লাগাতার বন্ধ ঘর করা নাড়তে থাকে। কলেজের বন্ধু রুমঝুম বলেছিল ও অফিস ছেড়ে নতুন জায়গায় চাকরি খুঁজে নে। লাশের সামনে বসে থেকে মৃত্যুর শোক ভোলা যায় না। লাশ কথাটায় বুকটা শূন্য হয়ে গিয়েছিল। জীবনে কি ভেবেছিল এমন কিছু একটাও স্বেচ্ছায় করবে? এদিকে চাকরি ছেড়ে দেওয়াটাও মেনে নেওয়া যাচ্ছে না। সায়নী পালিয়ে যাবে না, গুটিয়েও থাকবে না। ও কি সত্যি এমন কিছু করেছে যাতে ওকে মুখ লুকিয়ে পালিয়ে বাঁচতে হবে? চাকরি ছেড়ে গেলে তাই তো প্রমাণ করা হবে। ও ঘরে মেসো মশাইয়ের গলা চড়ছে। দেখো সুভাষ, আমি শুধু এইটুকু বুঝি, আধুনিকতার নামে মেয়েরা স্বাধীনতার অপপ্রয়োগ করছে। এ কি আমাদের কালচার ছিল, যেখানে একটা মেয়ে যখন তখন একটা ছেলের সঙ্গে রাত কাটিয়ে আসবে? কথাটায় প্রতিবাদের সুর শোনা গেল মায়ের গলায়। ছেলেরা করলে স্বাধীনতার অপপ্রয়োগ বলবেন না জামাইবাবু? শুধু মেয়েরা করলেই তা কুৎসিত? আরে মেয়েরা স্ট্রিক্ট হলে ছেলেরা এসব করার সুযোগ পাবে কি করে? এখন আবার এদের দুষ্কর্মর জন্য আলাদা হোটেল পর্যন্ত হয়েছে। দেখুন দাদা, সমাজটা গড়ার দায়িত্ব নারী পুরুষ উভয়েরই। এখানে একটা মেয়েকে দুশ্চরিত্রা আর ছেলেরা তো করবেই, কারণ সে পুরুষ। এ কি যুক্তিযুক্ত কথা হলো? পুরুষের ধর্মই বেলেল্লাপনা, বহুগামিতা, আর নারীর ধর্ম সে পুরুষকে বারবার বাঁকা পথ থেকে সরিয়ে সোজা পথে আনা। এ তো কোনো সুস্থ চিন্তা হলো না। বাবার বক্তব্য শুনে হাসল সায়নী। মেসোমশাই সন্তুষ্ট হলেন না। একটা ছেলে বিয়ের আগে যদি কোনো মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হয়েও থাকে, তাতে কিন্তু তার বিয়েতে কিছু যায় আসে না, কিন্তু মেয়েটার ক্ষেত্রে ছাপ পড়ে। এটা কি অস্বীকার করতে পারবে? মেয়েটার জীবন কিন্তু ওখানেই শেষ। আর যদি সে সন্তান সম্ভবা হয়, তবে তো কথাই নেই। কি অস্বীকার করতে পারবে? আরে যেখানে প্রকৃতি ভেদাভেদ সৃষ্টি করেছে, সেখানে মানুষ কি বিচার করবে? প্রকৃতি পরোক্ষভাবে বোঝাচ্ছে মেয়েরা সংযমী হও, আর এতে দোষের তো কিছু দেখছি না। জীবন যাপনে সংযম তো কোনো অপরাধ নয়। 100 বার নয়, কিন্তু তা শুধু মেয়েদের উপর প্রযোজ্য তা অপরাধ। আর এই ধরনের ভ্রান্ত অর্বাচীন জীর্ণ চিন্তাধারাই সমাজে ধর্ষণের জন্ম দিচ্ছে। যেদিন বাপ জানতে পারবে ছেলে কোনো মেয়ের সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়ে বাড়ি ফিরেছে এবং সেই মেয়েটিকে আপাতত তার আর ভালো লাগছে না, সেই দিন যদি ছেলেকে জুতো পেটা করে ঘর থেকে বার করতে পারে, তবে সমাজের বিশৃঙ্খলা আর থাকবে না। আর ধর্ষণ অনেক পরের কথা। আসলে আমাদের দোষ হলো আমরা মেয়েদের শেখাই ছেলেদের নিয়ে কেবল গর্ব করি। সে গর্বের যোগ্য হোক আর না হোক। নইলে কালো ছেলের নাম গোরা রাখা গেলেও কালো মেয়ের নাম গৌরী রাখলে বিদ্রূপের শেষ থাকে না। আহা, সব মানছি, কিন্তু তুমি বলো দেখি, ভালো মেয়ে আর বাজে মেয়ের মধ্যে ফারাক করো কি না? নিজের ছেলের জন্য এমন একটা মেয়ে বাজবে যে পরপুরুষের সঙ্গে বহুবার। কথা অসম্পূর্ণ রাখেন মেসোমশাই। বাবা বললেন, আপনার মেয়ের জন্য কি এমন একটা ছেলে বাজবেন যে বহু মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে, বা আপনি যা মিন করছেন তা করেছে? মেয়েরা ভালো চরিত্রের হলে ছেলেরা ওসব করার সুযোগ পাবে কি করে? সেটাই তো বোঝাতে চাইছি।
না দাদা, আপনি এরে তর্ক করছেন, আর এই কারণেই সমাজ সংস্করণ বড় মুশকিল। বিদ্যাসাগর মহাশয় তার সময় তার সমাজের আধুনিকরণ করতে এভাবেই বহু ঠক্কর খেয়েছেন। এখন যা অবস্থা, তাতে বিদ্যাসাগর, রামমোহনের মতো মনীষীদের আবার অবতার নেওয়ার সময় হয়েছে। তখন ছিল ব্রিটিশ রাজ দাদা, তাই সমাজ সংস্করণ হতে পেরেছে। এখন পলিটিক্যাল পার্টিগুলোর রাজ। এখন ভালো যাই হোক তা কাগজেই হয়ে থাকবে, বাস্তব প্রয়োগে আসবে না। এখন অবতার নিতে হবে শ্রীকৃষ্ণকে বা মা কালীকে, যিনি কেবল সংহার করবেন। জয় মা। মাগো, জোর হাত করে কপালে ঠেকালেন তিনি। সায়নী ততক্ষণে বাইরের ঘরে উঠে এসেছে। দেখে বাবার মুখ একটু হাসি খুশি, বললেন, যাক, মা কালী তবে বাজে মেয়ে নন। কাপড় চোপড়ে ধার ধারেন না, স্বামীকে পায়ের তলায় রাখেন, মাথা বিন্দুমাত্র ঠান্ডা নয়, খাড়া উঁচিয়ে রয়েছেন। এখন সমাজের যা অবস্থা দাদা, লক্ষ্মী মেয়ে নয়, মা কালী হয়েই থাকতে হবে। রাখো ঠাকো, শান্তশিষ্ট হয়ে লাভ নেই। বাবার পাশের সোফার হাতলে এসে সায়নী বসলে মেসোমশাই বেশ ভরাট করে হাসলেন। এই যে আমাদের লক্ষ্মীমা, কোথায় ছিলি এতক্ষণ? ভাবলুম বুঝি অফিসে গেছিস। ওর অফিস ছুটি, মা বললেন। এবার একটা কাজের কথায় আসি সুভাষ, টুকু তুইও শোন। মেসোমশাই, সায়নীর বাবা আর মা দুজনের দিকেই তাকালেন। একটা ভালো ছেলে আছে আমার হাতে, আর সুভাষ তোমার ক্রাইটেরিয়া মতো একদম সুচরিত্র, একেবারে সিধে সাধা ছেলে। বাপ মা নিয়ে থাকে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ভালো প্যাকেজে আছে। নাম হলো গিয়ে সোমেশ্বর, বাড়ির সকলে শিবভক্ত। বিরাট করে শিবরাত্রির আয়োজন হয় বাড়িতে। ছেলেই সব করে, সাংঘাতিক ধার্মিক, চরিত্রবান, সত্যবান আর সৎ। মত তো ছেড়ে দাও, ছেলে সিগারেট পর্যন্ত ছোঁয় না। ওকে এ যুগে রবি ঠাকুরের গোড়া বলতেই পারো। বলো তো, কথা বলি? বাবা, এ যে মরুভূমিতে মরুদ্যানের সন্ধান জামাইবাবু, তা একটা ছবি সঙ্গে নেই? মেসোমশাই মুচকি হাসলেন, চোখের ইশারায় কাছে ডাকলেন সায়নীকে। হোয়াটসঅ্যাপের ডিপি খুলে ছবি লোড করে বললেন, সায়নী, তুই দেখ ভালো করে, বিয়েটা তো আর তোর বাপ মাতে করবে না। বুক ফাটিয়ে হাসছেন উনি, ওরাও হাসছে মৃদু মৃদু। সায়নী ছবি দেখে বেশ অবাকই হলো। জানে না ছেলেটা ফটোজেনিক না সত্যি এমন টিকালো নাক মুখ তার, গায়ের রং চাপা, এবং তাতেই যেন বেশি আকর্ষক করেছে ওর চেহারা। এই রূপে ফর্সা রং মোটে মানাতো না। ছবিটা দেখে বাবা বললেন, মুখটা দেখে কি একটু রাগি রাগি মনে হচ্ছে না? পুরুষ মানুষের রাগ না হলে মানায় না, বললেন মেসোমশাই। বাবার হাসি থামে না। উফ দাদা, আপনি পুরুষোত্তম মাইরি। মানে মানুষের চরিত্রগত যত বদগুণ আছে তা পুরুষের ভিতর থাকাটাই পুরুষত্ব, এ তত্ত্ব প্রতিষ্ঠা করেই ছাড়বেন দেখছি। ছেলেরা বদরাগী হওয়া আমার পছন্দ নয়। ছেলে কম রোজগেরে হোক, কিন্তু স্বভাবে হবে শান্ত সৌম্য, তবেই সে আমার কাছে আদর্শ চরিত্র। ঠোঁট চেপে মেশো তাকালেন সায়নীর দিকে। তুই বল দেখি, এসব পণ্ডিতদের ফিলোসফি শুনে তোর কাজ নেই, বল পছন্দ? সায়নী সংকোচে পড়ে। আরে এভাবে কি বলা সম্ভব? তার মানে যদি কথা এগোয় তবে কারো আপত্তি নেই, তাই তো? একেবারে না জামাইবাবু, আমরা সায়নীর বিয়ের কথা ভাবছি, আর বাড়ি বয়ে যদি পাত্রের সন্ধান আসে তাতে মানা করি কি করে? আপনি ব্যবস্থা করুন। ওরা আলোচনায় নামলো, কিভাবে এ ছেলের সঙ্গে আলাপ হলো, আর তখন থেকেই সায়নীর কথা মাথায় ঘুরতে শুরু করলো তার। নিজের এক মেয়ে এখন ব্যাঙ্গালোরে, তারও সামনের মাসে বিয়ে। সে বিয়ে ঠিক না হলে উনি একেই মেয়ের জন্য পছন্দ করতেন। সায়নীর যদিও ওদের কথায় আর মন নেই, ধীর পায়ে উঠে এসেছে ঘরে। বিয়ে? হ্যাঁ, বাড়ি থেকে অনেকদিন হলো এ নিয়ে কথা বলা বলি করছে। সায়নীকে এ প্রসঙ্গে কিছু বললে ও এড়িয়ে গেছে। কেমন যেন দম বন্ধ লাগতো এসব শুনলে। রুমঝুম বারবার বলতো, অর্চিষ্মানকে বাদ দে, নতুন সম্পর্কে যা, দেখবি লাইফ এত ডিফিকাল্ট মনে হবে না। সে সময় ওর উপদেশ মোটে ভালো লাগতো না, কারণ মন তখন পিপাসায় চেয়ে। এই বুঝি অর্চিষ্মান ছুটে এসে বলবে, আমার ভুল হয়ে গিয়েছিল, আমি ফিরে এসেছি, আমি শুধু তোমার। কিন্তু তা হলো কই? সে তো ধরলো আরেকজনের হাত। অর্চিষ্মান আর নিধি বোধহয় খুব শীঘ্রই আংটি বদল করবে, আর বাকি অফিস কলিগদের মতন ওদের এনগেজমেন্ট সেরিমনিতে সায়নীকেও যেতে বলবে। তখন যাবে নাকি সায়নী? ভাবনাটা আসতেই মাথার রগ ধরে বসে পড়ে সায়নী। একটু আগে না ওর বিয়ের কথা হচ্ছিল,
মনে পড়ছিল রুমঝুমের কথা, যে বলেছিল নতুন সম্পর্কে যেতে। তবে ঘুরে ফিরে কেন অতীতে ঝাঁপ দিচ্ছে বারবার? এগোতে হলে পিছনে চলবে কেন? সায়নী ঠিক করে নিয়েছে ওর চিসমান এপিসোড ইজ ক্লোজড নাও। সায়নী আর ওদিকে মুখ ফেরাবে না। মেসোমশাই সোমেশ্বরের সঙ্গে সায়নীর একটা সাক্ষাতের ব্যবস্থা করলেন। কথাবার্তায় বোঝা গেল ওদের ফ্যামিলি মানসিকভাবে অনেক উন্নত। ওদের বক্তব্য শুধু শুধু ওর বাড়ি গিয়ে একগাদা লোক জানাজানি হওয়ার চাইতে ছেলে মেয়ে একে অপরকে দেখে বুঝে নিক। ওরা কমফোর্টেবল হলে নয় বাড়ির লোক পরে এগোবে। এতে সায়নীর আত্মবিশ্বাস বেড়েছে। পরিবার থেকে ব্যক্তির মানসিকতা আন্দাজ করা যায়। তাই কঠোর শিবভক্ত সোমেশ্বর দেব হয়তো প্রকৃত অর্থে তেমন গোড়া নাও হতে পারেন। যদিও একটা ব্যাপার বেশ অদ্ভুত লাগলো। সাধারণত কেউ প্রথম কারোর সঙ্গে দেখা করতে গেলে রেস্তোরাঁয় বা ক্যাফেতে যায়, কিন্তু সোমেশ্বর দেখা করতে চাইল দক্ষিণেশ্বর কালীবাড়িতে। শুনে বাবা হেসেই খুন, বললেন, ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি তন্ত্র সাধনা করে না তো রে? মা বলল, ওসব তারাপীঠে হয়, দক্ষিণেশ্বরে ওসব কি? বাবা আর সায়নী এরপর একসঙ্গে হাসে। তুমি সিরিয়াস দেখছি। যখন শিব ভক্ত তখন বুঝি 12 শিবের মাথায় জল ঢেলেই সে কথা শুরু করবে? এমনই কিছু একটা ভেবে দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছালো সায়নী। মনে মনে ভাবছিল বুঝি সাদা ধুতি আর উত্তরীয় গায়ে হয়তো আসবে ছেলে, কিন্তু আশ্বস্ত হলো তাকে প্যান্ট শার্টে আসতে দেখে। ফিক করে হেসেও ফেলল সে সময়। সোমেশ্বর আশানুরূপভাবে করজোড়ে নমস্কার না জানিয়ে পাশ্চাত্য কায়দায় বলল, হায়। আরেক প্রস্থ হাসি পেল সায়নীর। হাসি চেপে বলল, হ্যালো। দুজনের এর আগে হোয়াটসঅ্যাপে সামান্য কথা হয়েছিল। স্কাই ওয়াকের মুখের কাজটায় দাঁড়িয়ে থাকার কথা ছিল যে আগে পৌঁছবে তার। সায়নী আগে থেকে অপেক্ষা করছিল। তা দেখে সোমেশ্বর বেশ অনুতপ্ত হয়েই বলল, আমি চেষ্টা করেছিলাম তোমার আগে এসে পৌঁছবার, কিন্তু ট্রাফিক। ইটস ওকে, চলা যাক। সায়নী ভেবেছিল হয়তো এই তপস্বী যুবক এখন ডালা কিনবে, কারণ পুজো না দিয়ে কি সে দর্শন সম্পূর্ণ করবে? সোমেশ্বর অবশ্য সোজাই হাঁটল। মন্দির চত্বরে এসে পাশাপাশি বসলে সোমেশ্বর যে কথাটা প্রথম বলল তা হলো, আমি মন্দিরে দেখা করার কথা কেন বলেছিলাম বলতে পারো? সায়নী ওর চোখের দিকে তাকালো। খারাপ বলেনি বাবা, কোথাও একটা রাগ লুকিয়ে আছে যাকে উস্কে দিলে ঝাঁপিয়ে পড়বে। অবশ্য শুনেছে রাগীরা সৎ হয়। ও যদি মারাত্মক রকম সৎ হয় তবে সে সততা কি বজায় রাখতে পারবে? সায়নী নিজে বলল, শুনেছি তুমি শিব ভক্ত, তাই নিশ্চয়ই। তা একটা কারণ নিশ্চয়ই। কারণ এ মন্দির আমার বড় প্রিয় জায়গা। ছোট থেকে মায়ের হাত ধরে বহুবার এসেছি। ওই সামনের যে চত্বরটা, ওখানে পায়রার ঝাঁকের পিছনে ছুটে ওদের উড়িয়ে দিতাম। হা করে তাকিয়ে দেখতাম শিব মন্দিরের লাগোয়া গাছে পাথর দিয়ে সুতো বাঁধা। লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা, কি জানি এক অদ্ভুত আকর্ষণ বোধ করি এসবে। মনে হয় জন্ম জন্মান্তর ধরে বুঝি এখানে আসি। বড় আপন আর চেনা মনে হয় এ পরিবেশ। যে সময় ঠাকুর রামকৃষ্ণ ছিলেন সে সময়ের কলকাতা কেমন ছিল তা যেন অনুভব করতে চাই। জাগিয়ে সেসব বাদ দাও। আসল কথা হলো, আমার মনে হয় মন্দিরে বসে আমরা মিথ্যে বলতে পারি না আমাদের মধ্যে। যাতে কোনো মিথ্যে না আসে তাই ভাবলাম একটা সোজা সাপটা আলাপচারিতার জন্য মন্দির ভালো জায়গা। সায়নী বলল, তোমার মনে কি সন্দেহ ছিল যে আমি মিথ্যে কিছু বলতে পারি বলে? কিছুক্ষণ চুপ করে থেকে সোমেশ্বর বলল, তোমার এমন কিছু মনে হয়নি? আমিও তো মিথ্যে বলতে পারি। আমাদের প্রথম সাক্ষাতে মিথ্যে সত্যি বলতে আর কি থাকতে পারে? তুমি কি আমার পাস্টে কেউ ছিল কি না তা জানতে চাইছো? সায়নী একটি রুক্ষভাবে জিজ্ঞেস করে। তুমি তো খুব সোজা সাপটা কথা বলো সায়নী। সোমেশ্বর যেন কিছুটা অবাক হয়। তোমার কথার ধরন আমায় তাই বোঝালো, কিন্তু আমার কাছে অতীত কিছুই ম্যাটার করে না সোমেশ্বর। আমি অতীতে কি করেছি বা তোমার অতীতে কোনো প্রেমিকা ছিল কি না তা জেনে কি করব? আমরা বর্তমানে বাঁচব, অতীত নিয়ে নয়। তুমি যদি আমার সঙ্গে বিয়ে হওয়ার পরে জানো আমার অতীতে একটা বিয়ে হয়েছিল, পরে তা ভেঙে গেছে এবং সেই বিয়ে থেকে আমার একটা সন্তান আছে, তখন কি বলবে না সায়নী যে তোমার সঙ্গে ফ্রড হয়েছে? অবশ্যই বলবো, সেটা তো মিথ্যে লুকোনো। তবে কেন বলছো অতীত কিছু ম্যাটার করে না? এখানে তোমার সন্তান অতীতকে চলমান বর্তমানে নিয়ে এসেছে সোমেশ্বর, তার জন্য তোমার সত্য বলা উচিত। বেশ, আর যদি সন্তান না থাকে, শুধু বিয়ে কিন্তু তাও না বলা হয়, তখন? বউ মারা গেছে বা ডিভোর্স হয়ে গেছে, তা তোমাকে জানানো হলো না কারণ তোমার কাছে পাস্ট ম্যাটার করে না, তখনও কি খারাপ লাগবে না?
সায়নী চুপ করে রইল। সোমেশ্বর বলল, আমি মনে করি একে অপরের সঙ্গে যুক্ত হওয়ার আগে একে অপরের কাছে লয়াল হওয়া খুব জরুরি। সায়নী আমার পাস্ট ছিল, তাই মনে হয় আমার জীবন সঙ্গীকে বলা জরুরি। আমি যখন ক্লাস 12-এ পড়ি তখন একজনকে ভালোবেসেছিলাম, সেও আমায় ভালোবাসতো। যদিও সম্পর্ক বেশি দূর আর এগোয়নি। অনুসুয়া যখন ফার্স্ট ইয়ারে পড়ে তখন ওর ডেঙ্গু হলো, তাতে মারা যায়। আমি অনুসুয়াকে আজও ভালোবাসি। বলতে পারো তোমায় বিয়ে করলেও ও আমার প্রথম প্রেম হয়েই থাকবে। ওকে না আমি ভুলতে চাই, না ভুলতে পারবো। সায়নের চোখ ভিজে যায়। আমার তাতে একটুও খারাপ লাগবে না সোমেশ্বর। এরকম অনেস্ট কনফেশন কজন করতে পারে? আমি জানি আমি অনেস্ট। সায়নী কিছুটা সময় নিল। মনে হচ্ছে এবার ওর অর্চিষ্মানের কথাটা বলা দরকার। সোমেশ্বর বলল, তোমার লাইফে কেউ থাকলে বলতে পারো। আমি চাই না আমাদের বিয়ের পর দুজনের মাঝের সম্পর্ক অনেক দূর এগিয়ে যাওয়ার পর আমাদের মাঝে কেউ আসে। আজকের সোসাইটি অনেক বদলে গেছে, আশা করি তা মানো। একটা নিঃশ্বাস ফেলে সায়নী বলল, সে সুযোগ নেই। সোমেশ্বর ভুরু কুঁচকে তাকালে সায়নী বলল, কারণ সে এনগেজড। সোমেশ্বর আর কিছু জিজ্ঞেস করল না। বোধহয় ওর একটাই চিন্তা ছিল, বউয়ের অ্যাফেয়ার যেন বিয়ের পর আবার করে টাটকা না হয়ে ওঠে। কিন্তু সায়নী স্বস্তি পাচ্ছিল না। ওর সম্পর্ক যে শুধু স্কুলের প্রেমের মতন ছেলে মানুষই পর্যন্ত আটকে থাকেনি, গড়িয়েছে শারীরিক ঘনিষ্ঠতা পর্যন্ত। অফিস পার্টিতে গিয়ে যখন অর্চিষ্মানের ওর প্রতি বারবার আকর্ষণ অনুভব করছিল, তখন মুহূর্তে সব ইন্দ্রিয় শিথিল হয়ে বসেছিল। ভুলতে বসেছিল ন্যায় অন্যায় বিচার। অফিসে কবের থেকে অর্চিষ্মানের প্রতি দুর্বলতা। মনের ভিতর যে যুবক সবসময় একটা ভাবনার বস্তু, ভাবনা রাজ্যের যে একমাত্র রাজপুত্র, যে কখনো যেচে প্রেমের কথা বলবে তা স্বপ্নেও ভাবেনি, সে কেন এমন আগ্রহী? অফিসে অর্চিষ্মান কাজের কথা ছাড়া কিছু বলতো না। বেখেয়ালে একভাবে হয়তো কখনো ওর দিকে চেয়ে আছে। সে সময় পেন দিয়ে নাকের ওপর টোকা মেরে বলতো, আর কতটা বাকি? কখনো যদি বা বলেছে, ওয়াও লুকিং প্রিটি। আনন্দে উচ্ছ্বাসে আহ্লাদিত হয়ে সায়নী ঠোঁট ফুলিয়ে বলেছে, সত্যি বললে না জাস্ট একটা কমপ্লিমেন্ট দিলে? ও চোখ টিপে বলেছে, ইউ অলওয়েজ লুকিং স্ট্যানিং। সারা শরীর শিরশির করে উঠেছে ওর একটা কথায়। সে মানুষটা যদি অফিস পার্টিতে গিয়ে ডান্স ফ্লোরে নাচতে নাচতে ক্রমাগত তাকাতে থাকে সায়নীর দিকে, তবে সায়নী নিজেকে সামলে রাখে কি করে সাড়া না দিয়ে পারে ওর ডাকে? তাই সেদিন রাতে এক অদম্য আকর্ষণে অর্চিষ্মানের আহ্বানে মুখ ফেরাতে পারেনি। একে অপরের ঘনিষ্ঠ হয়েছে একে অপরের ইচ্ছায়। এরপর আরও কয়েকবার অর্চিষ্মান ডেকে নিয়েছিল হোটেলে, কখনো বন্ধুর ফ্ল্যাটে সায়নী গেছে। নিমজ্জিত হয়েছে অর্চিষ্মানের প্রেম সাগরে। ভেবেছিল বুঝি প্রেম, কিন্তু মোহ ভাঙল কিছুদিন পর। অর্চিষ্মানকে বারবার মেসেজ করার পর রিপ্লাই না পেয়ে, ফোন কল রিসিভ না করতে দেখে অবাক হয়েছে অর্চিষ্মানকে অফিসে সাবলীলভাবে ওর সঙ্গে পেশাগত ভঙ্গিতে কথা বলতে দেখে। আর এ বিষয়ে যখন সায়নী প্রশ্ন করল, তখনও বলল, দেখো আমি তোমাকে অফিসিয়ালি প্রপোজ তো করিনি, বিয়ের জন্য কমিটমেন্টও দিইনি, তবে আর কি চাইছো? আমাদের মধ্যে যা হয়েছে দুজনের ইচ্ছায়, আমি তো আর জোর করিনি। তাই আমাদের মাঝে কিছু হতে পারে তা কিন্তু ভেবো না। এরকম একটা জঘন্য প্রত্যাখ্যানের পর কি করে আর সে ব্যক্তির প্রতি আশা রাখা যায়? আর কি করেই বা তার সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হয়? কিন্তু সায়নী তাও আশায় বসে থেকেছে। ভেবেছে বুঝি অর্চিষ্মান ঠিক বুঝবে একদিন। কিন্তু এর ভিতরেই সে বেছে নিল কিনা অফিসের গ্রাফিক্স ডিজাইনার নিধিকে। প্রথমে সায়নী ভেবেছিল নিধির সঙ্গেও দুদিনের সম্পর্ক গড়ে হয়তো ওকে ছেড়ে দেবে, কিন্তু তা করল না অর্চিষ্মান। ও নিধিকে বিয়ে করতে চায়। প্রতিনিয়ত এই ভাবনায় ভেঙে গুড়িয়ে যায় সায়নী। না বাড়িতে মন টেকে, না বাইরে বেরিয়ে শান্তি পায়, না অফিস সন্তুষ্টি দেয়। তার মধ্যে বাড়িতে বয়স্কদের আলোচনার বিষয় বর্তমান প্রজন্মের উচ্ছন্নে যাওয়া, যা কোথাও না কোথাও বিচলিত করে সায়নীকে। আজকাল প্রায়শই মেসোমশাই এবারই আসেন। রিটায়ারমেন্টের পর এ বাড়িতে এসে আড্ডা দেওয়া ওনার অবসর সময় পার করার এক উপায়। আবার সে আলোচনায় এসেছেন উনি। বাজে মেয়ে কাকে বলে বলো দেখি সুভাষ? যে মেয়ে লোকের সংসারে আগুন ধরায়, নিজের ভালো আর অন্যের ক্ষতি চায়, টাকা ছাড়া যে কিছু বোঝে না, কারো প্রতি কোনো কর্তব্য না করে দিন রাত যে লোকের দোষ খোঁজে ও নিজের গুণ গায়, সেই প্রকৃত অর্থে বাজে মেয়ে বা বাজে ছেলে। আপনি ছেলেদের বগল চাপা দিলেও আমি টান দিয়ে বের করবই, হেসে হেসে সুভাষ উত্তর দিলেন। হ্যাঁ সে তো নয় হলো, কিন্তু কি বলছি আজ শোনো। আমাদের বাড়ি পরে দুটো বাড়িতে যে ভদ্রলোক থাকেন, তার মেয়ে কিছু একটা ঘটিয়েছে। বিয়ের আগে কোনো এক ছেলের সঙ্গে পাহাড় পর্বত করে এখন মা জননী, বুঝেছ? গলার স্বর নামান তিনি।
সুভাষ বিরক্ত হলো। ধুর মশাই, আপনার ওই এক কথা, স্বাধীনতার নামে মেয়েরা শুচ্ছে। থামুন দেখি। আরে এটা সত্যি ঘটনা। আমাদের পাড়ায় এক ছেলেও গিয়েছিল ঘুরতে, সেখানে ওকে একটা ছেলের সঙ্গে দেখেছে একা। সে বাড়ির শিক্ষা যেমন আর কি হবে, আপনার আমার বাড়ির মেয়েরা কি আর এমন হবে? দম বন্ধ হয়ে এলো কথাটায়। সোমেশ্বরকে ফোনে মেসেজ করে অর্চিষ্মানের কথাটা জানিয়েছে আজই। ও মেসেজ দেখেছে কিন্তু আর রিপ্লাই দেয়নি। বাড়িতেও মেসেজ দেখালে বাবার যে ওর প্রতি বিশ্বাস, যে আস্থা, যে ভরসা, তাকে ভেঙে গুড়িয়ে যাবে না? আর তখনই ফোন বেজে উঠল। ফোন করেছে সোমেশ্বর। ঘরে ঢুকে দরজা ভিজিয়ে দিল সায়নী। বুক ধুকপুক করছে, ভয় হচ্ছে। সোমেশ্বরের ডিসিশন যাই হোক, কিন্তু বাবাকে যদি কিছু বলে। সোমেশ্বরের কল সায়নী রিসিভ করতে ও বেশ কিছুক্ষণ চুপ করে থেকে হাসিতে ফেটে পড়ল। সায়নী হতবাক, হাত পা কাঁপছে, কি বোঝাতে চাইছে ও। সোমেশ্বর হাসি থামিয়ে বলল, আমার স্টোরি চাইতেও তোমারটা ভীষণ ইম্যাচিওর। আচ্ছা, আমি যে অনুষ্কাকে নিয়ে বানিয়ে গল্প করছিলাম, তুমি কি শুনেই ধরে ফেলেছিলে, না আমার মুখের এক্সপ্রেশন আমার গল্প ধরিয়ে দিল বলো দেখি? সায়নীর গলা কাঁপছে, ভাষা হারিয়েছে ও। সোমেশ্বর ওর মেসেজটা পড়ে পড়ে বলছে, আমার সঙ্গে আমার অফিস কলিগের রিলেশন ফিজিক্যাল হয়েছিল। উফ, পুরো ওটিটি রিলিজড ওয়েব সিরিজ টাইপ স্ক্রিপ্ট। কি নাম দেবো তোমার গল্পের? হাসিনা আর বেওয়াফা? সায়নী কিছু বলতে পারল না, চুপ করে রইল। আর ওকে চুপ করে থাকতে দেখে সোমেশ্বর বলল, কি মুশকিল, এই হাবিজাবি যে কেউ ধরে ফেলবে তাই নিয়ে কেউ রাগ করে চুপ করে থাকে? তুমি এত ইম্যাচিওর, আরে কিছু বলো। সায়নী বলল, আমি ভাবতে পারিনি তুমি তুমি এভাবে। সোমেশ্বর আবার হাসতে থাকে। ও সায়নী, ইউ আর টু ফানি। না, আর অনেস্ট কনফেশনে যাওয়া যায় না, কান্না পায়, বুক বেয়ে পড়ে দীর্ঘশ্বাস। সায়নী যে কি করে, এই ভাবনায় মন বড় অশান্ত। অফিস ডেস্কে বসে নিজের কাজে মন দিয়েছিল, তখনই হাসির শব্দ পেয়ে ফিরে তাকিয়ে দেখল নিধিকে। হাসতে হাসতে কাচের দরজা ঠেলে এইচআরের রুমে গেল। চুল স্ট্রেট করিয়েছে, হয়তো সামনে রিসেপশনের জন্য। দুগালে অসম্ভব রকম উজ্জ্বল একটা আভা, হয়তো কোরিয়ান ফেসিয়াল করিয়েছে। এইচআর রুম থেকে বেরিয়ে নিধি ওয়াশরুমের দিকে গেল। কি মনে করে নিজের ডেস্কে থেকে উঠে গিয়ে ওয়াশরুমে গেল সায়নী। সারা শরীরময় উত্তেজনা, জিভ সুরসুর করছে, নিষ্পিস করছে মনের উপরতলের ইচ্ছা। ও ওয়াশরুম থেকে বেরোলে সায়নী এগিয়ে গিয়ে বলল, ডিড ইউ আস্ক অর্চিষ্মান হাউ লয়াল হি ইজ? কপালে ভাঁজ পড়ে নিধির, পাল্টা প্রশ্ন করে, Why are you asking me such annoying question? Because he slept with me. নিধি এগিয়ে এসে সজোরে চড় মারল সায়নীর গালে। ইউ বিচ, এত হিংসা? অর্চিষ্মানের ওপর তোমার উইকনেস আমি নোটিশ করেছি। ও আমাকে চুজ করাই এরকম অ্যালিগেশন দিচ্ছ? ছি। ভেরি গুড নিধি, একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের কথা বিশ্বাস হচ্ছে না। বিকজ আই লাভ হিম অ্যান্ড আই ট্রাস্ট হিম। তার কথায় যদি রিলেশন ভাঙে, তবে কেউ আর কারোর সঙ্গে কমিটমেন্টেই যাবে না। ঝাঁঝিয়ে বলে নিধি বেরিয়ে গেল ওয়াশরুম থেকে। সায়নী দাঁড়িয়ে রইল থ। ও তো দেখতে চাইছিল সোমেশ্বরের মত অনুযায়ী অর্চিষ্মান কি তার জীবনসঙ্গীর সঙ্গে সততা বজায় রেখেছে, কেউ কি রাখে। অথচ সায়নী কেন অতীত লুকাতে পারছে না? অফিসে সারাদিন এসবই ভাবল। অফিস থেকে বেরিয়ে দাঁড়িয়েছিল ক্যাবের অপেক্ষায়, আর তখনই হাতে হ্যাচকা টান পড়তে চমকালো। অর্চিষ্মান টেনে নিয়ে যাচ্ছে ওকে ওদের অফিসের পার্কিং লটের দিকে। দুবার হোঁচট খেয়ে পড়তে পড়তে সামলালো নিজেকে। অর্চিষ্মানের জোরের কাছে অসমর্থ সায়নী ওর সঙ্গে যেতে বাধ্য হচ্ছিল। পার্কিং লটের এক কোণে ঠেলে ফেলে অর্চিষ্মান চেঁচিয়ে উঠল, হোয়াই আর ইউ কজিং সাচ ক্যাওস? নিধিকে কি যাতা বলেছ? আমি কবে তোমায় বলেছি যে আই লাভ ইউ? সায়নীও চেঁচায়, বলনি? তবে কি ছিল আমাদের মাঝে? কেন বারবার ডাকতে আমায়? সো হোয়াট, জোর তো করিনি। তবে সেই কথাগুলো নিধিকে বলার গার্ডস নেই কেন? কারণ আমার কাছে ওগুলো আনইম্পর্টেন্ট, বুঝেছ? আর এই নিয়ে বেশি ঘ্যানর করলে আমার স্টেপ নিতে হবে তোমার এগেইনস্টে। সামনে এগিয়ে দুগাল সায়নীর চেপে ধরে অর্চিষ্মান। ব্যথায় চোখ বন্ধ হয়ে আসে সায়নীর। আর তখনই শোনে অর্চিষ্মানের আর্তনাদ। তাকিয়ে দেখে অর্চিষ্মান মাটিতে লুটিয়ে সামনে দাঁড়িয়ে সোমেশ্বর। হাত বাড়িয়ে সায়নীকে কাছে ডাকে, বলে, তোমার অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম এখনো ছুটি না হলে দেখা করে যাব, কিন্তু তখন দেখি এই স্কাউন্ড্রেলটা তোমায় পার্কিং লটের দিকে টেনে নিয়ে যাচ্ছে। অর্চিষ্মান উঠে দাঁড়িয়ে কিছু একটা বলতে যাচ্ছিল।
সোমেশ্বর ক্ষণিকের সুযোগটুকু না দিয়ে সজোরে সোজাসুজি ওর নাকে একটা ঘুষি মারল। সঙ্গে সঙ্গে গলগুলিয়ে রক্ত পড়তে শুরু করেছে। ব্যথায় চেঁচাচ্ছে, দিচ্ছে অশ্লীল গালাগাল। সোমেশ্বর ওর হাঁটুতে একটা কিক বসাতে ও হাঁটু ভেঙে বসে পড়ল। সোমেশ্বর বলল, এখনই পুলিশে কল করছি। ওর চিসমা নাক টেনে বলল, এতে তোমার সিস্টারের প্রবলেম বেশি হবে। ওর মাথার পিছনে চাটি মেরে চুলের মুঠি ধরে ঝাঁকালো সোমেশ্বর। সিস্টার কি রে, হবু বউ বল। সায়নের দিকে চেয়ে চোখ টিপলে সায়নী কান্নায় ভেঙে পড়ল। হাত আলগা হলো সোমেশ্বরের। পার্কিং লট থেকে 3 জন একসঙ্গে হাইওয়ের ওপরের একটা ধাবায় এসে বসলো। সামনের ওষুধের দোকান থেকে রক্ত বন্ধ হওয়ার ওষুধ আর আইস প্যাক এনে দিয়েছে সোমেশ্বর। ওর চিসমার নাকে আইস প্যাক ঘষছে। সায়নীর মুখে সবটা শুনল সোমেশ্বর। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি কি চাও সায়নী? আমি আপাতত বাড়ি যেতে চাই। ওর চিসমান ব্যস্ত হয়। সোমেশ্বর ওর হাত চেপে ধরে। একটা মেয়ের গায়ে হাত তুলেছ ব্রাদার, তার সঙ্গে চিট করেছো। ও কোনো প্রস্টিটিউট নয় যে ফিজিক্যাল রিলেশন করবে, তারপর বলবে আমি কমিটমেন্টের কথা আগে বলিনি এবং অন্য একটা মেয়েকে বিয়ে করে সুখে থাকবে। আজ নিধি ওকে মেরেছে, সো নিধিকে ট্রুথ জানতেই হবে। ওকে কল করে এখনই ডাকো, আদারওয়াইজ আমি তোমার এগেইনস্টে কেস ফাইল করব। আর নাক ফাটিয়েছি, এবার চোখ ফাটাবো। মোবাইল এগিয়ে দেয় সোমেশ্বর। ওর চিসমান ভয়ে ভয়ে বলল, মেবি একা এত রাতেও আসতে পারবে না, তবে ভিডিও কল করো। অর্চিষ্মান মোবাইলে ভিডিও কল করলো। কিছুটা বাধ্য হয়ে পুরো ঘটনা বলল নিধিকে। নিধি কান্না ভাঙা গলায় শুধু বলল, ইটস ওভার অর্চিষ্মান, আই ডোন্ট সি এ ফিউচার ফর আস টুগেদার। সোমেশ্বর বলে, এখন কি করবে তোমরা ঠিক করে নাও। সোমেশ্বর উঠলে ওর হাত চেপে ধরল সায়নী। তুমি কি আমায় আর আগের চোখে দেখতে পারবে না সোমেশ্বর? সোমেশ্বর বলল, তুমি অর্চিষ্মানকে নিজেই ভুলতে পারোনি, নইলে নিধিকে আজ ওসব বলতে যেতে না। আমার মনে হয়েছে আমি যদি তোমায় সব বলি তবে নিধি বা সব জানবে না কেন, আর জেনে কি রিয়াকশন দেবে, এটা ছিল তোমার জানার কৌতূহল। সোমেশ্বর বলে, আমি অর্চিষ্মানকে চাই না সোমেশ্বর, ওকে ঘৃণা করি। সোমেশ্বর ওর দিকে চেয়ে রইল কিছুক্ষণ। বলল, আমি কিছুদিনের জন্য বেরিয়ে যাচ্ছি। হরিদ্বার, কেদারনাথ, বদ্রীনাথ সব ধাম দর্শন করে ফিরবো। ততদিন তুমি খুব ভালো করে ভাবো তুমি কি চাও, কি তোমার জীবনের আসল লক্ষ্য। সোমেশ্বর চলে গেলে সেদিকে চেয়ে রইল সায়নী। পথ যেমন চেয়ে থাকে পথিকের আশায়, ঠিক তেমনভাবেই চেয়ে রইল। আর সেদিনের পর পেরিয়েও গেল কয়েক বছর। সায়নী নিজের কোম্পানি খুলল, একটা ডিজিটাল মার্কেটিং কোম্পানি, যেখানে খুব কম টাকায় ওরা বিভিন্ন ইনস্টিটিউশনের প্রচার করছে। প্রথম অফার এনে দিয়েছিল সোমেশ্বর নিজেই। ওর কোম্পানির সঙ্গে ডিল ক্যান্সেল হয়েছিল একটা ইলেকট্রিক্যাল গুডস ম্যানুফ্যাকচারিং কোম্পানির। সোমেশ্বর তাদের পাঠায় সায়নী গ্রুপসে। বেশ প্রচারে আসে সেই ছোট ইলেকট্রিক্যাল গুডস কোম্পানি, তার থেকে আসে স্কুল অ্যান্ড রেস্তোরাঁ, আর এভাবে প্রজেক্ট পেতে থাকে ক্রমাগত। গত 3 বছরে নিজের স্টার্টআপ কোম্পানি দাঁড় করাতে মাথা তোলার সুযোগ পায়নি সায়নী। সোমেশ্বর মাঝে মধ্যে নিজের কাজের ফাঁকে আসে ওর অফিসে, একসঙ্গে বসে চা কফি খায়। বিকেলের মেঘে ঢাকা রোদ আর ভ্যাপসা তাপে চারপাশের গুমট জমিয়ে বৃষ্টি আসবো আসবো করা ওয়েদারে ওরা শুধু কাজের কথা বলে। এমনই একটা ফিকে বিকেলে অফিসের ডেস্কে বসে কাচের দরজার বাইরে রাস্তাটার দিকে সায়নী চেয়েছিল এক মনে। আজকাল বাবা আর মেশো বাজে মেয়ে কিংবা বাজে ছেলে নিয়ে আলোচনা করে না। সায়নী বুঝতে পারে ওদের বিয়েতে হ্যাঁ বা না কিছুই না বলে হঠাৎ চুপ করে যাওয়ার পিছনের কারণটা ওরা না জানলেও কোনোভাবে ওরা বড় আহত। আজকাল ওরা দীর্ঘশ্বাস ফেলে শুধু সমাজকে দোষে। সমাজ কবে আর মুক্ত ছিল? তবু সায়নীর মনে হয় সমাজ আজকের দিনে এসে অনেক এগিয়েছে। মানুষ মনের দিক থেকে অনেক উদার হয়েছে। ঠিক ভুল ভালো মন্দের কোনো সংখ্যা হয় না, থাকে শুধু দায়িত্ববোধ আর গভীরতা। এই 2 বোধ সম্বন্ধে সায়নী এখন পুরোপুরি অবগত। তবে কি জীবনে প্রেমের জায়গা শূন্য? শিবের সমস্ত ধাম দর্শন করে হাতে প্রসাদ নিয়ে সোমেশ্বর যখন ওর কাছে এসে জিজ্ঞেস করেছিল, বলো এতদিন বসে কি ভাবলে, কি চাও জীবনে, লক্ষ্য কি? তখন সায়নী বলেনি শুধু তোমায় চাই, তুমি আমার লক্ষ্য। কারণ ততদিনে ভীষণ বদলে গেছে ও। সায়নী নিজেকে অনেক এগিয়ে যেতে দেখছিল, তাই বলেও ছিল। সোমেশ্বর যেন তীর্থ করে শক্তি অর্জন করে এসেছিল, বলেছিল তাই হোক। সায়নী তাই করলো। চাকরি ছেড়ে লোন নিয়ে কয়েকজন সঙ্গে নিয়ে নিজের কোম্পানি গড়ল। এখনো লড়ছে, আরও সংগ্রাম বাকি। সারাদিন কাজ ছাড়া প্রায় কিছুই ভাবার সময় পায় না। তবু বিকেল পেরোতেই মন চঞ্চল হয়ে ওঠে, চোখ বারবার যায় কাচের দরজার ওপরে। কার আসার অপেক্ষায় থাকে সায়নী? সোমেশ্বর কি ছাই আর রোজ আসে?
তবু সে ওর অপেক্ষা না করে পারে না। দূর থেকে দেখতে পায় সায়নী, সোমেশ্বর আসছে। মুহূর্তে মনটা পেখম ধরা ময়ূরের মতো নেচে ওঠে। দূর কোনো এক প্রান্তর থেকে ভেসে আসে গান, আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। সায়নী মন খুলে বলতে চায় এসব, কিন্তু কোনো এক গভীর সংকোচে আর কিছুই বলা হয়ে ওঠে না। শুধু দুজন দুজনের দিকে চেয়ে থাকে গভীর মর্মভেদী দৃষ্টিতে। এর বেশি দূর এগোবার সাধ্য জাগে না কারোর। সোমেশ্বর চলে যাওয়ার পর ওর পথের দিকে বহুক্ষণ চেয়ে থাকে সায়নী। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে শুধু। মন বলে অবিরত, এভাবেও ভালোবাসা যায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।